আসসালামু আলাইকুম। সম্প্রতি ১৫ই অগাস্টের ঘটনাবলী নিয়ে একটি বিশদ বিশ্লেষণ আমাদের নজরে এসেছে। বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি বলেছেন, এবারের শোক দিবসটি ছিল অন্যরকম। এটি ছিল একাধারে ভাবগাম্ভীর্যপূর্ণ এবং প্রতিবাদী। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করার যে চিত্র তিনি এঁকেছেন তা নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে। আজ আমি সেই বিশ্লেষণকে ধরেই কিছু ভিন্ন দৃষ্টিকোণ এবং সম্পূরক ভাবনা তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, বক্তা বলেছেন, এবারের ১৫ই অগাস্ট ছিল একটি প্রতিবাদী দিন। কথাটি আংশিকভাবে সত্য। যখন সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে এসে বাধা বা হেনস্থার শিকার হয় এবং তারপরেও তারা নিজেদের অবস্থান থেকে সরে না আসে, তাকে প্রতিবাদ বলা যেতেই পারে। কিন্তু প্রশ্ন হল, এই প্রতিবাদটি আসলে কার বিরুদ্ধে? এটি কি শুধু বর্তমান সরকারের বাড়াবাড়ির বিরুদ্ধে, নাকি এই প্রতিবাদ আরও গভীর? আমার মনে হয় এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সামাজিক মাধ্যমে শোকের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি, তা আসলে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দ্বারা ঐতিহাসিক দিবসগুলোকে কুক্ষিগত করার চেষ্টার বিরুদ্ধে একটি নীরব জনমত। মানুষ হয়তো বলতে চাইছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা ১৫ই অগাস্টের ট্র্যাজেডি কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি সমগ্র জাতির। তাই যখন সরকারি দল এটিকে নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ করতে চায়, কিংবা বিরোধী দল এটিকে রাজনৈতিক ফায়দা লোটার মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায়, সাধারণ মানুষ উভয়ের থেকেই মুখ ফিরিয়ে নেয়। তারা নিজেদের মতো করে এই ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং ঘটনাকে স্মরণ করতে চায়। দ্বিতীয়ত, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা যৌক্তিক। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির বক্তব্য এবং পরবর্তীতে ধানমন্ডি থানার ওসির সেই বক্তব্যকে উদ্ধৃত করা, এই পুরো বিষয়টি সরকারের অপরিণামবর্ষী পদক্ষেপের প্রমাণ দেয়। এটি মানুষের মনে ভয়ের উদ্রেক করেছে এবং সমালোচিত হয়েছে। তবে এর অন্য একটি দিকও আমাদের ভাবতে হবে। যখন দেশের দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবির এবং তাদের সহযোগী সংগঠনগুলো একই দিনে একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেয়, তখন সংঘাতের একটি আশঙ্কা তৈরি হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত উপস্থিতি কি সেই সম্ভাব্য সংঘাত এড়ানোর একটি প্রচেষ্টা হতে পারে না? অবশ্যই সাধারণ শ্রদ্ধা নিবেদনকারীদের ওপর আক্রমণের সময় পুলিশের নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু পরিস্থিতিকে শুধু সরকারি নিপীড়ন হিসেবে দেখলে হয়তো পুরো চিত্রটা বোঝা যাবে না। এখানে প্রশাসনের ব্যর্থতা এবং রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা দুটোই সমানভাবে দায়ী। তৃতীয়ত, বিরোধী দল বিএনপির ভূমিকা। বক্তা যথার্থই বলেছেন যে তারেক ভাই কথা দিলাম ৩২ নম্বর দখলে নিলাম, এই ধরনের স্লোগান রাজনৈতিকভাবে চরম অপরিণত এবং দুর্ভাগ্যজনক। একটি শোক দিবসের ভাবগাম্ভীর্যকে এই স্লোগানটি মুহূর্তেই নষ্ট করে দেয়। এর মাধ্যমে বিএনপি কি অর্জন করল? তারা কি প্রমাণ করতে চাইল যে এটি শোক প্রকাশের উপলক্ষ নয়, বরং শক্তি প্রদর্শনের একটি সুযোগ? এই ধরনের কর্মকাণ্ড বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বকেই প্রকাশ করে, যেমনটি মূল বক্তা ইঙ্গিত করেছেন। এটি সাধারণ মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দেয় যে বিএনপি ১৫ই অগাস্টকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে দেখে না, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার একটি ইস্যু হিসেবে দেখে। এর ফলে দলটি দেশবাসীর সহানুভূতি অর্জনের চেয়েও বরং সমালোচনার পাত্রেই বেশি পরিণত হয়। সবশেষে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী অনেক মানুষে বঙ্গবন্ধুকে নিয়ে আবেগঘন পোস্ট দেওয়ার বিষয়টি, মূল বক্তা এটিকে সরকারের বাড়াবাড়ির বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবে দেখেছেন। আমি এর সাথে আরও একটি বিষয় যোগ করতে চাই। এটি হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা,
মানুষ এখন রাজনৈতিক দল এবং জাতীয় ব্যক্তিত্বকে আলাদা করে দেখতে শিখেছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো মানেই বর্তমান সরকারের সকল কর্মকাণ্ডকে সমর্থন করা নয়, এই বোধটি এখন অনেকের মধ্যেই স্পষ্ট। তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সম্মান জানাতে চায়, কিন্তু একই সাথে সরকারের ভুল নীতির সমালোচনা করার অধিকারও রাখে। এটি বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি ঐতিহাসিক ব্যক্তিত্বকে নির্মোহভাবে মূল্যায়নের একটি সুস্থ প্রচেষ্টা। সুতরাং এবারের 15ই আগস্টের ঘটনাবলী আমাদের অনেক কিছু শিখিয়েছে। এটি দেখিয়েছে যে কোনো ঐতিহাসিক দিবসকে যখন কোনো দল এককভাবে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করে, তখন সাধারণ মানুষ তার নিজস্ব উপায়ে প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধ কখনো রাস্তায় নেমে, কখনো বা সামাজিক মাধ্যমের ওয়ালে। এবারের শোক দিবসটি হয়তো কোনো দলের বিজয় বা পরাজয়ের দিন ছিল না, বরং এটি ছিল দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের ঐতিহাসিক চেতনা এবং আবেগের বহিঃপ্রকাশের দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারের 15ই আগস্ট সম্পর্কে যদি কেউ মূল্যায়ন করতে বলেন, যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, উত্তরে আমি বলবো, অন্তত আমার অভিজ্ঞতার আলোকে, এবারে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ, মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে, কষ্ট যন্ত্রণার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সত্যিকারের একটি প্রতিবাদী দিন হিসেবে উদযাপিত হয়েছে। এবং এবারের 15 আগস্টের মধ্য দিয়ে অনেকগুলো দিক আমাদের সামনে তার স্বরূপ উন্মোচন করেছে। একদিকে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষদের অনেকেই যে সাহস নিয়ে, সত্যের পথ ধরে সাহস নিয়ে তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বরে শোক জানাতে গিয়েছিলেন, তারা মোটামুটি খানিকটা বলা যেতে পারে মবের শিকার হয়েছেন। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আমরা দেখেছি। সরকারের রক্তচক্ষু কতটা প্রকট ছিল সেটি আমাদের সামনে উন্মোচিত হয়েছে। অন্যদিকে সরকারের বিরুদ্ধে মানুষের এক ধরনের নীরব প্রতিবাদ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব কিছু বিশ্লেষণ করব ছোট করে। আর অন্যদিকে এটিও বাস্তবতা, আওয়ামী লীগের 15.5 বছরের যে টানা শাসন, সেই 15.5 বছরের মধ্যে 15ই আগস্টকে কেন্দ্র করে যত ধরনের বিতর্কের সৃষ্টি করা হয়েছিল, সেখান থেকেও মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছে। এসব কিছুই আমার কাছে বাস্তব বলে মনে হয়। প্রথমত 14ই আগস্ট সকাল থেকেই 32 নম্বরের সামনে জল কামান, সাজোয়া যান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, এসিপি রাখা হয়েছিল। এগুলো আপনাদেরকে আগেই জানিয়েছি। 15ই আগস্ট সকাল থেকে কি ঘটলো? 15ই আগস্ট বঙ্গবন্ধুর 32 নম্বরের ধ্বংসস্তূপের সামনে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হলো। কারা করলো? এনসিপি নেতাকর্মীরা করেছেন। 15ই আগস্ট মধ্যরাত থেকে বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছিলেন। সে বিষয়ে পরে আসছি। তার আগে যে বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন সাংবাদিকদের কাছে, 15ই আগস্টের কর্মসূচি যে কেউ পালন করতে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশ মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। ধানমন্ডি থানার ওসি যখন সাধারণ মানুষদের অনেকে 32 নম্বরে গেলেন শ্রদ্ধা জানানোর জন্য, তারা যখন আক্রমণের শিকার হলেন, একেবারে নগ্ন আক্রমণের শিকার হলেন জামাত ইসলামী শিবির কিংবা এনসিপি নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের হাতে, তখন পুলিশ নীরব ভূমিকা পালন করছিল। আবার পুলিশ কাউকে ধরে আটক করলো জিজ্ঞাসাবাদের জন্য। সেই অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধানমন্ডি থানার ওসি কি বলছেন যে, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন, কিছুদিন আগে আমাদের প্রেস সচিব তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করছি বা করব। অর্থাৎ কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হবে না শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সে বিষয়ে
যখন শফিকুল আলমের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে আপনার ইনস্ট্রাকশন ছিল, তিনি অস্বীকার করেছেন, যেহেতু সমালোচিত হয়েছে যে কোন আইনে সাধারণ মানুষের শোক শ্রদ্ধা জ্ঞাপন মানে কেউ করলে তাদেরকে আইনে আওতায় আনা হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, পুলিশ তো ইনস্ট্রাকশন পায় তাদের চিফের কাছ থেকে, আমাদের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন দিই না, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মতো করে কাজ করে। কি সুন্দর কথা, পাঠ্যপুস্তকে এগুলোই লেখা থাকে আর কি। যাই হোক, তো তিনি বলছেন যে গত কয়েকদিন আগে আমি কিছু মন্তব্য করেছিলাম, সেই মন্তব্য মোতাবেক পুলিশ হয়তো ধরে নিয়েছে, কিন্তু এগুলো আমাদের নির্দেশ না। সুর বদল করে ফেলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অবশ্যই সরকারের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা ছিল। প্রশ্ন হচ্ছে যে যদি সুর তিনি বদল করেই থাকেন, যে সাধারণ মানুষদের কেউ শ্রদ্ধা নিবেদন করলে বা শোক জ্ঞাপন করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, কিন্তু সারা বাংলাদেশ তো দেখলো একেবারে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, তার সারাদিনের উপার্জন 400 টাকা দিয়ে ফুলের তোড়া কিনে শ্রদ্ধা নিবেদনের জন্য 32 নম্বরে এলেন, তাকে কিভাবে মবের মধ্যে ফেলা হলো, কিভাবে পিটুনি দেওয়া হলো সেই মানুষটিকে। একজন মাওলানা 2 খতম কুরআন পড়েছেন, তারপরে তার পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। তিনি বলছেন আমি কোনো দল করি না, কিন্তু বঙ্গবন্ধুকে আমি অস্বীকার করব কিভাবে? এই দেশের স্থপতি যিনি, তার জন্য আমি দোয়া করতে পারবো না তার স্মৃতি বিজড়িত ভবনের সামনে এসে? তাকে হেনস্থা হতে হয়েছে। দুজন নারী মানে আমি যেটুকু দেখেছি, এর বাইরে থাকতে পারে, তাদেরকে হেনস্থা হতে হয়েছে, তাদের হাতের ফুল রাজপথে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হয়েছে। অনেকে গেছেন নীরব দর্শক হয়ে যে কি হয় দেখি, এবং মনে মনে শ্রদ্ধা জানাতে। এই সবই ইতিহাস। অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। যা হোক, স্লোগান উঠল 15 আগস্ট মধ্যরাতে, 14 আগস্ট দিবাগত রাতে, তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম। বিএনপি নেতাকর্মীরা এই স্লোগান দিয়েছেন এবং সারাদিন সেখানে বিএনপি নেতাকর্মীরা ছিলেন জামাত শিবিরের সাথে। এই যে স্লোগান দেওয়া হলো, এই যে 32 নম্বর দখলে নেওয়ার কথা বললেন বিএনপি নেতাকর্মীরা, এর মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করলো? নাকি বিএনপি রাজনীতি দেউলিয়াত্ম প্রমাণ হলো? এবং একই সঙ্গে প্রমাণ হলো যখন 5 ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কয়েকদিন ধরে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলা হলো, গুড়িয়ে দেওয়া হলো, সেটির সঙ্গে বিএনপির একাত্মতা ছিল, বিএনপির অংশগ্রহণ ছিল, এবং সেটি প্রমাণ হয়েছে। কেন এই স্লোগানগুলো থেকে নিবৃত্ত রাখা গেল না? কেন সেখানে বিএনপি নেতাকর্মীদেরকে অবস্থান করতে হলো? এই রাজনীতির মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করতে পারলো? আমি নিজে ব্যক্তিগতভাবে বলে আসছিলাম 2024 5 আগস্টের পর থেকে তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা অনন্য মাত্রায় পৌঁছেছে। আমাদের ধারণাগুলো কি ভুল হয়ে যাচ্ছে তাহলে? এবং ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 আগস্ট রাত যে সয়লাভ হয়ে গেল শোক জানানোর মাধ্যম, বিশ্বাস করুন অনেককে আমি দেখেছি যারা আওয়ামী লীগের রাজনীতি বিন্দু মাত্র পছন্দ করে না, ঘোরতর আওয়ামী বিরোধী, তারাও বঙ্গবন্ধুকে নিয়ে শোক বার্তা দিয়েছেন, ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন, ফেসবুকের ওয়ালগুলো শোকে ছেয়ে গেছে। এই যে নীরব প্রতিবাদ, প্রথমে বলছিলাম এটা কিসের জন্য? সরকারের এই যে বারবারন্ত, এই যে বাড়াবাড়ি, এইগুলোকে মানুষ তো ভালোভাবে নিচ্ছে না, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে, এবং এটি স্পষ্টত সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। এবং এই যে নীরব প্রতিবাদ, এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। আমি এই জন্যই প্রথমে বলছিলাম যে এটি খুবই সিগনিফিক্যান্ট। এবং শুরুতে আরো একটি কথা বলছিলাম যে কেন এবারে 15 আগস্ট এক অনন্য মাত্রা পেয়েছে। হয়তো রাজপথে মিছিল ছিল না, বঙ্গবন্ধুকে নিয়ে গান শোনা যায়নি উচ্চ স্বরে মাইকে, কালো ব্যাজ পরে কেউ র্যালিতে হাঁটেননি, এবং কাঙালি ভোজও হয়নি।
তারপরও মানুষের যে আবেগ, সেই আবেগের যে বহিঃপ্রকাশ ঘটেছে কারো তো জানতে বাকি নেই। এবং এই কারণেই অনন্য মাত্রা আওয়ামী লীগের সর্বশেষ যে 15.5 বছরের শাসন, ক্ষমতায় থাকাকালীন সময় যেভাবে এই দিবসগুলো, মানে এই দিবসটি বিশেষ করে পালিত হয়েছে, চাঁদাবাজির অভিযোগ ছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে অঢেল অর্থ অপচয়ের অভিযোগ ছিল, সেগুলো তো হয়নি। এবং ওই 15 আগস্টগুলো উদযাপিত হয়েছে আরোপিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে বা জেলা মহানগর পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যালিতে যেতে বাধ্য হয়েছেন, সারাদিন নানান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। লোক দেখানো কর্মসূচি অনেকাংশেই ছিল, আমি বলবো না সব অংশে, অনেকাংশে লোক দেখানো কর্মসূচি ছিল। কিন্তু এইবার কোনো লোক দেখানো কর্মসূচি নয়, এইবার নেতাদের দৃষ্টি আকর্ষণের কোনো বিষয় ছিল না। সাধারণ মানুষের যে কষ্ট, যন্ত্রণা, রক্তক্ষরণ, সব কিছু যে বহিঃপ্রকাশ পার্সোনালি ঘটলো যার যার অবস্থান থেকে, সেটি আসলেই অতুলনীয়।